আজ বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি। প্রিয় দর্শক শ্রোতা, বেঙ্গলি টক শো এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আজকের আমাদের এই অনুষ্ঠানের আলোচ্য বিষয় বাংলা সংস্কৃতিতে রবীন্দ্রনাথ। আমি বিশ্বজিৎ সাহা এই অনুষ্ঠান পরিচালনা করছি। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন স্বপ্না রায়, যিনি স্বরলিপির প্রতিষ্ঠাতা এবং বাংলা সংস্কৃতির প্রচারে ভূমিকা রেখে যাচ্ছেন, এবং উপস্থিত আছেন ডক্টর রাহুল রায়, যিনি বস্টন ইউনিভার্সিটিতে অধ্যাপনায় রত। আমি সবাইকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আসছি স্বপ্না রায়, আপনি কি বলবেন স্বরলিপির উদ্দেশ্য এবং আদর্শটা যদি আমাদেরকে বলেন সংক্ষেপে। স্বরলিপির উদ্দেশ্য বলতে গেলে আমার একটুখানি পেছনে ফিরে তাকাতে হয়। আমার বাবা, আমি যখন ছোটবেলা থেকে জন্মে থেকে দেখেছি আমার বাবার টেবিলে একটি ছবি, সেটা দেখে আমি বড় হয়েছি। তিনি কে সে জানার আগে তিনি হচ্ছে রবীন্দ্রনাথের ছবি, এবং সে ছবি বা আমার মা আমাকে কোনো রকম কোনো ঠাকুর ঘরে ঢোকানোর আগেই আমার বাবা কিন্তু রবীন্দ্রনাথের দীক্ষায় আমায় দীক্ষিত করে দিয়েছেন। এবং ছোট থেকে বেড়ে উঠেছি, ছোটবেলায় শিশু ভোলানাথ, শিশুর কবিতা পড়েছি, তারপরে অন্য কবিতা, আস্তে আস্তে বড় হয়েছি। এখন আমার মনে হয় যে আমার একটা কর্তব্য আছে এদেশে, এই দেশের এই নতুন আমার পরবর্তী প্রজন্মকে আমি যা পেয়েছি সেটাকে দেবার। সেই জন্যে আমি ছোট থেকে আমার দুই সন্তান অর্জুন এবং কর্ণ, ওরা যখন ছোট ছিল তখন অনেক অনুষ্ঠান করতাম বাচ্চাদের নিয়ে, তারাও করতো। 2006-এ আমি যখন একটি অনুষ্ঠান করি, তারপরে কিছু কিছু বাচ্চা ছেলে মেয়ের বাবা মা আমাকে জিজ্ঞেস করে, স্বপ্নাদি তুমি একটা গানের স্কুল করো। ওরা বড় গানেতে ইন্টারেস্টেড, ওরা সবসময় বাড়িতে গিয়ে এই গান গায়। আমি তো কার কাছ থেকে গান শিখছেন? আমি শিখেছি সুচিত্রাদির কাছে, আমার সুচিত্রা মিত্র। তা আমি একটা তাকে বললাম তখন, যিনি রবীন্দ্রসঙ্গীত জগতে যার পরিচিতি আমাকে আলাদা করে দিতে হবে না, আমি তার কাছে অনুমতি না নিয়ে তো শেখাতে পারি না, আমি অনুমতি চেয়েছিলাম। তিনি আমাকে বলেছিলেন যে নোটেশন ফলো করে তুমি যা করবে করো, কিন্তু নোটেশন বাদ দিয়ে না। সুতরাং আমার সেইখান থেকে শুরু। এখন আমি পরবর্তী জীবনে আমি দেখেছি যে আমার ছেলে মেয়েগুলো নোটেশন আমি শেখাই, কিন্তু তারা শেখে নিজের আনন্দে। এবং সেই 2006 থেকে 3 মাস ভেবেছিলাম করব, আজকের 2015 এসে গেল, নববর্ষ আসছে, এখনও চলছে সেই গানের স্কুল। আর আমিও তাদের কাছে খুব পরিতৃপ্ত, আমার ছেলে এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়ের কাছে গান শিখে। এই নোটেশনের ব্যাপারে একটা কথা বোধহয় বলাটা অপ্রাসঙ্গিক হবে না, যে সুচিত্রা দি বা সুচিত্রা মিত্র, যিনি আপনার শিক্ষিকা গুরু, এবং উনি বলেছিলেন যে ছোট ছোট ছেলে মেয়েদের এদেশে শেখাতে গেলেও নোটেশন ফলো করতে হয় প্রথম দিকে। তারপরে বছর 3-4 আগে উনি যখন চলে যান, মারা যান আর কি, তার আগে স্বপ্নার সাথে দেখা হয়েছিল আর কি। উনি বলছেন যে এত নোটেশন নিয়ে কড়াকড়ি করিস নি, এই যে ছোট ছোট ছেলে মেয়েদের বিদেশে ছেলে মেয়েদের মধ্যে রবীন্দ্রনাথকে প্রচার এবং প্রসার করা, এটাই সবচেয়ে বড় জিনিস। সেটা নোটেশন শিখলো বা না শিখলো কিছু এসে যায় না। সত্যি কথা বলতে কি, নোটেশন নয়, একটা কথা মনে রাখা অত্যন্ত প্রয়োজনীয়, যে ছোট ছোট ছেলে মেয়েগুলো যারা স্বরলিপিতে স্বপ্নার কাছে গান শিখতে আসে, তারা কিন্তু একবর্ণ বাংলা বলতেও পারে না, পড়তেও পারে না। তারা গানের মাধ্যমে বাংলা ভাষা শেখে। তার মানে গানের মাধ্যমে তারা রবীন্দ্রনাথের ভক্তি শ্রদ্ধা, তার প্রতি ভালোবাসা জন্মায়, দ্বিতীয়ত জন্মায় বাংলা ভাষা এবং সংস্কৃতির প্রতি। ডাবল ব্যারেল শট। সুতরাং আমি একটা উদাহরণ দিতে পারি যে স্বপ্নার কাছে গান শিখতে এসেছে, ইনফ্যাক্ট প্রথম ছাত্র, সে একবর্ণ বাংলা বলতে পারত না, পড়তে পারা দূরের কথা। সে 3-4 বছর গান শিখেছিল, বাংলা ভাষা শিখেছিল। 2 বছর আগে স্বরলিপির এক অনুষ্ঠানে সে ভাষণ দিয়েছিল শুদ্ধ বাংলায় 15 মিনিট ধরে, কম কথা নয়। ধন্যবাদ প্রফেসর রায়। আমি আসছি আবার স্বপ্ন রায়ের কাছে। আমাদেরকে একটু রবীন্দ্রনাথের শিশুদের গান নিয়ে কয়েকটা গান শোনাবেন, বা একটা গান যদি আমাদের। শিশুদের গান নিয়ে, শিশুরা গান গায়, আমরা চাষ করি আনন্দে, আমাদের ভয় কাহারে, মেঘের পরে মেঘ জমেছে, না মেঘের পরে না, আজ ধানের ক্ষেতের রৌদ্র ছায়া।
কিন্তু আমার কাছে শিশুদের গান বললে যেটা মনে হয়, আমার মনে হয় ওরা এক একটা শৈবালের দল। আমি এই গানটি গানগুলি মোর শৈবালের দল, আহা গানগুলি মোর শৈবালের দল, আহা গানগুলি মোর ওরা বন্যা ধারায় পথ যে হারায়, উদ্দাম চঞ্চল আহা গানগুলি মোর শৈবালের দল, আহা গানগুলি মোর। আমার মনে হয় ওরা এক একটা শৈবালের দল, চঞ্চল উদ্দাম। আমরা আসছি আবার ডক্টর রায়, আপনি আমাদেরকে বলবেন রবীন্দ্রনাথ আমাদের জীবনে অর্থাৎ বাঙালিদের জীবনে কিরকম প্রভাব ফেলছে? রবীন্দ্রনাথ জীবনে বাংলায় কতখানি প্রভাব ফেলছে বলতে গেলে যে অন্তত আমাদের প্রজন্মের মধ্যে রবীন্দ্রনাথ আমাদের সমস্ত অনুভূতির মধ্যে মিশে আছেন। আমাদের ভাব, ভালোবাসা, ক্রোধ, ঘৃণা, কষ্ট, আবার আনন্দ, সব কিছুর মধ্যে উনি মিশে আছেন। মানে আমাদের এইগুলো বিভিন্ন অনুভূতি, তো সেই অনুভূতি রবীন্দ্রনাথ কিন্তু প্রত্যেকটি অনুভূতিকে স্পর্শ করেছেন। সে না যে ভালোবাসতে গেলে রবীন্দ্রনাথের গান বা কথা মনে আসে, তার কবিতা মনে আসে, আবার ঘৃণাতেও রবীন্দ্রনাথের কথাই মনে আসে। এইভাবে উনি আমাদের স্পর্শ করে রয়েছেন এবং এখনো রয়েছেন। ভবিষ্যতে কী হবে আমি বলতে পারি না, তবে আমি আশাবাদী, আমি নিঃসন্দেহে আশাবাদী। এই প্রসঙ্গে একটা কথা বলা হয়, শুনেছি যে বাংলা ভাষা ও সংস্কৃতি বিপন্ন, শেষ হয়ে যাচ্ছে, এরকম একটা কথা বলা মোটেই কথা সত্যি নয়। এই কথা বহুদিন ধরে বলা হচ্ছে আর কি, এটা আজকে ব্যাপার না, অনেকভাবে বলা হচ্ছে। কিন্তু বাংলা ভাষা দিব্যি বেঁচে আছে এবং থাকবেও। কিন্তু সেটা বেঁচে থাকতে গেলে, ভালোভাবে বাঁচতে গেলে কিছু প্রচেষ্টাও দরকার লাগে। আপনি কোনো কিছু তো হয় না। সুতরাং সেই প্রচেষ্টাই আমরা করার চেষ্টা করছি। আমরা একা নই, আরও অনেক লোক আছে পৃথিবীতে যারা এটা চেষ্টা করে চলেছেন, এবং তার মধ্যে দিয়ে বাংলা ভাষা সংস্কৃতি বেঁচে থাকবে। হয়তো যেভাবে আমরা জানি সেভাবে থাকবে না, কিন্তু তাতে কি এসে গেল? সব কিছু তো পরিবর্তন, জীবনটা মানেই তো পরিবর্তন। এই রবীন্দ্রনাথের এই গান ধরুন বা ভাষা, এটা তো পরিবর্তনের মধ্যে দিয়ে আসবে, পরিবর্তনের মধ্যে দিয়ে আসবে, পরম্পরার মধ্যে দিয়ে সেটা তারা ধরুন পরিবর্তিত। যে আজকে বর্তমান প্রজন্মের যারা ছেলে মেয়ে, তারা রবীন্দ্রনাথ যে ভাষায় গান লিখেছিলেন, যেভাবে গান লিখেছিলেন, হয়তো সেটা তাদের কাছে অ্যাপিল করে না। কিন্তু সেই আবার রবীন্দ্রনাথের গান বা সুর যখন আমরা দেখি আজ থেকে প্রায় 90% বাংলা ফিল্মে, যেটা ব্যবসায়িক ব্যাপার, সেখানে রবীন্দ্রনাথের গান ব্যবহার করা হচ্ছে, তার মানেটা কি? দর্শক কালেকশন করার জন্য নিশ্চয়ই দর্শক সেটা নিচ্ছে। সে দর্শক কারা? এই প্রজন্মের ছেলে মেয়ে। তার মানে যে এই প্রজন্মের লোকের ছেলে মেয়ের কাছে বা লোকেদের কাছে রবীন্দ্রনাথ অপ্রাসঙ্গিক, রবীন্দ্রনাথ গান তারা শুনবে না, তার কথা তারা শুনবে না, কথাটা মোটেই সত্য নয়। ধন্যবাদ ডক্টর রায়। তো এই যে পরম্পরা, যে এক জেনারেশনের পর আরেক জেনারেশন, রবীন্দ্রনাথের প্রভাবটা কিরকম ওইখানে? রবীন্দ্রনাথের প্রভাব, আমাদের একটি কবিতার বই আছে আমার আর রাহুলের, আমি তাতে একটি কবিতা লিখেছিলাম, কবি প্রণাম। আমি তো রোজই আমি বলে না, আমরা সবাই রবীন্দ্রনাথকে প্রণাম করি না, দিনে এমন সময় নেই, একটা দিন একবার তো করি। আমি কবিতার একটু পড়ে শোনাই, তাহলে আমরা বুঝতে পারবো। আমার ছোটবেলা থেকে যে ছবি দেখে এসেছি আমার বাবার টেবিলে, একটা কথা প্রণাম না বলে ছুঁয়ে যাই আমরা, এটা কিন্তু আরো বেশি অনেক বেশি তাৎপর্যপূর্ণ কথা। আসলে আমরা যে এর থেকে আসি, আমরা প্রণাম দিয়ে বোধহয় আমরা সেই ছুঁয়ে যাওয়াই আর একভাবে। আমি কবিতাটি শেষে পড়ছি, শেষটুকুনি। আজ তুমি ছবি হয়ে আছো আমার ঘরেও, আমার ছোট্ট পাখিরা তোমায় চেনে মালায় ধূপে। এ বুলবুলিদের ভাষা ভিন্ন, তারা বলে না তোমার ভাষা, পড়তেও জানে না, কিন্তু তোমায় জানে তোমার গান। সেই কলরব মুখর বুলবুলিরা বসে তোমার ছবির সামনে, সুরে সুরে গেয়ে যায় তোমার গান। ওরা গায় আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে। মনে হয় যেন কোন জাদুকর সত্যি রাজা করেছে ওদের।
মেঘের কোলে রোদ এসেছে যখন গায়, মনে হয় যেন ছুটির আবেশ আসে ওদের মনে। যখন গায়, আজ এই শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই, চলো 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 যাই। মনে হয় ওরা দল বেঁধে চলেছে তোমারই কাছে। জোনাকির সুখের পাখা মেলে ওরা এক সুর থেকে ভেসে যায় আরেক সুরে। তখন বাইরের তুষার ঝড় কালো মেঘ ভেদ করে শরতের রোদ এসে পড়ে আমার ঘরে। আমি দেখি তুমি আবদ্ধ নেই ছবির ফ্রেমে। আমি অনুভব করি, আমার শিহরণ লাগে, এসে দাঁড়াও তুমি আমার সামনে তোমার ঋজু ভঙ্গিতে। যে ঠাকুরের মন্ত্র ছিল আমার কানে, তারই পরশ পাই আমার অন্তরে অন্তরে। ধন্যবাদ স্বপ্না রায়। আমি আবার আসছি প্রফেসর রায়, আপনি আমাদেরকে বলবেন রবীন্দ্রনাথকে আমরা জানি গান এবং কবিতা, ওনার কি অন্যান্য জায়গায়? এটা একটা মস্ত বড়, রবীন্দ্রনাথ ছিলেন একটা সামগ্রিক প্রতিভা। সামগ্রিক প্রতিভা বলতে যা বোঝায় সেটা হচ্ছে যে আমরা রবীন্দ্রনাথ বলে গান বুঝি, কবিতা বুঝি, কিন্তু রবীন্দ্রনাথ কবিতা লিখেছেন, গান লিখেছেন, গানের সুর দিয়েছেন, তিনি গল্প লিখেছেন, তিনি উপন্যাস লিখেছেন, তিনি নাটক লিখেছেন, সেই নাটক নিয়ে সমস্ত নৃত্যনাট্য করে সারা পৃথিবীতে ঘুরে বেরিয়েছেন। নৃত্যনাট্য জিনিসটা রবীন্দ্রনাথের আগে ভারতবর্ষে ছিল না, খুব বেশি ছিলই না বলা যেতে পারে। সেইটা উনি নৃত্যনাট্য, শ্যামা, চিত্রাঙ্গদা, মায়ের খেলা নিয়ে সারা পৃথিবীতে ঘুরে বেরিয়েছেন। এই যে যাকে ব্যালে বলে দেশে, সেটা রবীন্দ্রনাথ কিন্তু প্রতিষ্ঠা করেন আমাদের দেশে অ্যাকচুয়ালি। আচ্ছা, তারপর উনি ছবি এঁকেছেন, উনি 70 বছর বয়সে উনি ছবি আঁকতে আরম্ভ করেন। সেই 70 সেরকম ছবি বাংলা ভাষা, বাংলা ভারতবর্ষে কেউ কখনো আঁকেননি, পৃথিবীতেও হয়তো নয়, আমরা জানি না। মানে একটা কিরম ধরনের প্রতিভা মনে করি, 70 বছর বয়সে ছবি আঁকতে আরম্ভ করলেন আর কি। তাছাড়া আরেকটা জিনিস যেটা আমরা রবীন্দ্রনাথের জিনিসটা আমরা উপেক্ষা করে যাই অনেক সময়, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের সমাজ চিন্তা। সমাজ চিন্তা মানে উনি নোবেল প্রাইজ তো পেয়েছিলেন, আপনারা সবাই জানেন। নোবেল প্রাইজ পাওয়ার পরে যে টাকাটা উনি পেলেন, তিনি পাতিসরে গ্রামীণ ব্যাংক বলে একটা ব্যাংক খোলেন। এখন আমরা গ্রামীণ ব্যাংক, ডক্টর ইউনুস নোবেল প্রাইজ পেয়েছেন, সেই গ্রামীণ ব্যাংক নিয়ে অনেক আলোচনা, অনেক চলছে, আপনারা জানেন। কিন্তু তার যে বীজটা, সেই বীজটা কিন্তু রবীন্দ্রনাথ করেছেন আজ থেকে 100 বছর আগে। এখন বাংলাদেশের পাতিসরে গ্রামীণ ব্যাংক করে, সেখানে তিনি গরিব লোকদের, গরিব প্রজারা তারা ছোট ছোট লোন পেত, যাকে মাইক্রো ক্রেডিট বলে। উনি আরম্ভ করেছেন দাতব্য চিকিৎসালয়, পুষ্করিণী সংস্কার, কিন্তু পুকুর ছিল, ওখান থেকে সব জল আসতো, সেখানে সমস্ত নোংরা লোকের অসুস্থ হতো, এবং তাই পুষ্করিণী সংস্কার ছিল রবীন্দ্রনাথের কর্মকাণ্ডের অন্যতম অংশ। স্ত্রী শিক্ষা, এই সমস্ত জিনিস যেগুলো আমরা বর্তমান পৃথিবীতে আমরা দেখি, আমরা কার্ডিনাল ট্রুথ বলে ধরে নিয়েছি, রাইটস বলে ধরে নিয়েছি, সেটা কিন্তু তখন ছিল না 100 বছর আগে। তখন কিন্তু উনি খালি চিন্তাই করেননি, সেগুলো প্রত্যেকটা জিনিস এই কর্মকাণ্ডের মধ্যে উনি সামিল হয়েছিলেন, সামিল করতে সাহায্য করেছিলেন। এইটা রবীন্দ্রনাথের মস্ত বড়। আরেকটা রবীন্দ্রনাথের ব্যাপার হচ্ছে বাণিজ্যিক ব্যাপারটা। প্রথমত উনি নিজের ভাবধারা প্রসার করতে বিশ্ববিদ্যালয় করেছিলেন, বিশ্বভারতী, শান্তিনিকেতনে। আমি পৃথিবী জানি এমন কোনো লোক যিনি করেছেন আর কি, যা রবীন্দ্রনাথ করেছেন আর কি। তাছাড়া একটা বাণিজ্যিক দিকটা আমরা দেখি না, যেটা উপেক্ষা করে চাই আমরা। আজকে ধরুন রবীন্দ্রনাথকে ঘিরে গানের স্কুল, ছোট বড় ইউনিভার্সিটি, তার নাটক, তার লেখা, সাহিত্য গোষ্ঠী, সিনেমা, সবগুলো। এগুলো কি বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়? এগুলো কি বাণিজ্যিক কোনো ব্যাপার নয়? সব কিছু রবীন্দ্রনাথ ঘিরে। রবীন্দ্রনাথের নিজস্ব বাণিজ্যিক এটা খুব কম ছিল না, কিন্তু এটা একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে যখন শাহজাদপুর এবং বাংলাদেশে, বর্তমান বাংলাদেশে জমিদারিতে অসুবিধা হচ্ছে, তখন দেবেন ঠাকুর, রবীন্দ্রনাথের বাবা, ডেকে বললেন যে জমিদারকে দেখতে যেতে হবে, ওখানে একটু তত্ত্বাবধান করা দরকার। উনি কাকে ডাকলেন? আর 10 ভাই বোন ডাকলেন। কাকে? ছোট ছেলে রবি ঠাকুরকে। সে ছেলে কি করে? কবিতা লেখে। তার মানে বাবা বুঝেছিল ছেলে খালি কবিতা লেখে না, এর বিজনেস ব্রেনও আছে আর কি, দূরদর্শিতা। এটা সামগ্রিক ব্যাপার অ্যাকচুয়ালি। উনি একা খালি কবি, সাহিত্যিক, নাট্যকার বললে খুব কম বলা হয়। ধন্যবাদ ডক্টর রায়। আমি আবার আসছি আপনার কাছে। স্বপ্ন রায়, আপনি রবীন্দ্রনাথের কিছু গান নিয়ে যদি আমাদেরকে বলেন এবং দু একটা গান যদি শোনান। এই পরম্পরার কথায় আমি ফিরে আসছি।
আমার যে দিদি বা শিক্ষিকা সুচিত্রা দি, আমি যখন ওনার কাছে শিখেছি, প্রথম জীবনে উনি খুব শিক্ষিকা হিসেবে খুবই কড়া মানুষ, কিন্তু ঠিক করে গাইতে হবে। পরবর্তী জীবনে আমার সঙ্গে একটা অন্য সম্পর্ক, অনেক মায়ের মতন সম্পর্ক হয়েছিল। এখন সুচিত্রাদির একটা গান আছে কৃষ্ণকলি, যদিও আমার গাওয়া মানে আমি সেটাই চেষ্টা করব গাইতে। এই জন্য এই ভেবে যে আমার ছাত্রছাত্রীরা তারা তো গান নিয়ে কে কত পড়বে আমি জানি না, কিন্তু ভবিষ্যতে কোনো দিন হয়তো কোথাও বসে এই গান কিছু হলে মনে করবে, ও আমার দিদি, আমার যে টিচার, সে তো আমাকে এই গান শিখিয়েছিল, সেই পরম্পরা। তা আমি একটু চেষ্টা করি, আমি একটু তাকে স্মরণ করে, আমার সুচিত্রাদিকে স্মরণ করে বেটে গাই। কৃষ্ণকলি আমি তারে বলে, কৃষ্ণকলি আমি তারে বলে, কালো তারে বলে গায়ের লোক, মেঘলা দিনে দেখেছিলে মাঠে কালো মেঘ, কালো হরিণ চোখ, ঘুমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে, কালো দাস যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলে, কৃষ্ণকলি আমি তারে বলে। উনি বলতেন ছবি আঁকতে হবে, গাইতে হবে না, মনে মনে তার ছবিটা আঁকিস, তাহলেই দেখবি গানটা হবে। ধন্যবাদ স্বপ্না রায়। আমি আবার আসছি প্রফেসর রায়। ও আমরা এতক্ষণ শুনলাম রবীন্দ্রনাথ আপনার কাছ থেকে, রবীন্দ্রনাথ কবি, গান, ব্যবসায়িক, আধ্যাত্মিক সম্পর্কে যদি কিছু বলেন ওনার। রবীন্দ্রনাথ ছিলেন ব্রাহ্ম সমাজের একজন অন্যতম প্রবক্তা এবং নেতাও ছিলেন অ্যাকচুয়ালি। সুতরাং এবং খালি তাই না, রবীন্দ্রনাথের যে সৃষ্টি, সাহিত্য সৃষ্টি, কবিতা, সবসময় অধ্যাত্মবাদটা কোথাটা উঠে আসে। একটা কথা মনে রাখতে হবে, রবীন্দ্রনাথ কিন্তু আবার সেই পরম্পরার কথাই এসে যায় আর কি। রবীন্দ্রনাথ সেই আমাদের সেই বৈদিক সমাজে বা বৈদিক চিন্তাধারারই উনি কিন্তু প্রবক্তা, উনি সেখান থেকে উনি সরে যাননি আর কি। সেজন্য রবীন্দ্রনাথের সাহিত্য সৃষ্টি, ওনার গান বা কবিতাতে বারবার অধ্যাত্মবাদ উঠে আসে আর কি, যেটা আমাদের ভারতবর্ষীয় সমাজের, আমি হিন্দু বলছি না, কিন্তু ভারতবর্ষীয় সমাজের একটা মূল কেন্দ্রের মধ্যে রয়েছে, যে বৈদিক সমাজ, বৈদিক সমাজকে ধার্মিক সমাজ নয়, সেটার মধ্যে রয়েছে। এবং সেটা রবীন্দ্রনাথের প্রত্যেকটি সৃষ্টি, সাহিত্য সৃষ্টি, কবিতা সৃষ্টির মধ্যে বারবার ফুটে এসছে। ওই ধরনের বা আধ্যাত্মিকতা নিয়ে একটা যদি গান আমাদেরকে শোনান। ঠিক আছে, শোনাচ্ছি। এবং এটা মনে রাখতে হবে যে রবীন্দ্রনাথের ভাষা অ্যাকচুয়ালি গানের যে ভাষা, কথার যে ধরনের ভাষা, এটা বোধহয় অনুকরণীয়। এই জন্যে যে এটা মনে রাখার দরকার, গানটা করার আগে বলে নিচ্ছি যে রবীন্দ্রনাথের পরবর্তী বহু লোক, কল্লোল যুগে রবীন্দ্রনাথকে সমালোচনা করা হয়েছে, বলা হচ্ছে যে এই ভাষা নিয়ে আজ চলে না। এটা আজকেও বলা হচ্ছে, এই রবীন্দ্রনাথের ভাষাটা আজ চলে, ওইসব গানটা আজ চলে না। কিন্তু তারা একটু বড় হয়ে তারা বুঝতে পারে রবীন্দ্রনাথ কী ধরনের ভাষা ব্যবহার করেছিলেন। রবীন্দ্রনাথ ছিলেন সাহিত্যের এবং ভাষার জাদুকর। ভাষার জাদুকর। একটা ছোট্ট একটা গান গাওয়া বলে নিচ্ছি একটা কথা। উনি একটা গানের মধ্যে বা কবিতার মধ্যে আছে, কথাটা ভাষাটা ভাবুন। সায়ন্তনে ক্লান্ত ফুলের গন্ধ হাওয়ার পরে, অঙ্গবিহীন আলিঙ্গনে সকল অঙ্গ ভরে। এই ভাষায় আমরা কথা বলি না, কিন্তু যারা একটু ভাষা নিয়ে নড়াচড়া করেন তখন আহা এ কি ভাষা, এরকম ভাষা তো আমরা লিখতে পারি না। যাকে গানে আসছি। আমার করো তোমার বিনা, লহ গো লহ তুলে, আমার করো তোমার বিনা, উঠিবে বাজি তুমটি রাজি, উঠিবে বাজি তুমটি রাজি, মোহন
ডক্টর রায়। আমি আবার আসছি স্বপ্ন রায়। রবীন্দ্রনাথ তো আমাদের সব বয়সের কবি, সব বয়সের গায়ক। আপনি কি আমাদের প্রেমের কোনো গান সম্পর্কে বলে একটা প্রেমের গান শোনাবেন রবীন্দ্রনাথের? রবীন্দ্রনাথকে শুধু প্রেম না, ছোটবেলায় যখন শিশুকে মা ঘুম পাড়ায় রবীন্দ্রনাথের গান গেয়ে, তারপরে যখন আমরা নূতন যৌবনের দূত হয়ে তারাও গায়, আবার প্রেমিক প্রেমিকারা তারা রবীন্দ্রনাথেরই কোটেশন, কোন গান গাইব। আবার যখন আমাদের দুঃখ সময় আসে তখনও আমরা রবীন্দ্রনাথকে ডাকি। হ্যাঁ, প্রেমের গান তো নিশ্চয়ই আমি গর্ব। আমার তার আগে আমি একটা ইন্টারজেক্ট করবো। আমি একটা কবিতা, আমি নিজেও কবিতা লিখি আর কি, একটা ছত্র আমি জাস্ট পড়ে শোনাচ্ছি আর কি। তাহলে রবীন্দ্রনাথের ভাষা সম্বন্ধে কথা হলো। রবীন্দ্রনাথ আমাদের কাছে কি সেটা বলার জন্য এই কবিতার নাম হচ্ছে 22 শ্রাবণের কবি 1418। মানে 22 শ্রাবণ বর্তমান যে এখানে আবাসিক প্রসঙ্গ উঠে আছে রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক কিনা সেই প্রসঙ্গে কবিতার ছত্রটাই বলছি। বাবা বেশ বেশ, তবে আমায় ডাকা কেন? রবীন্দ্রনাথ বলছেন, প্রসঙ্গটা হচ্ছে রবীন্দ্রনাথকে প্ল্যানচিটে ডাকা হয়েছে আর কি। তার তিনি ডাকার পরে নানা রকম কথার পরে উনি বলছেন, বাবা বেশ বেশ, তবে আমায় ডাকা কেন? বলে উঠে একসাথে, জানি না, তবে শিশু মাকে ডাকে নামের নেশায়, আমরাও ডাকি আপনাকে। প্রখরতম সূর্য ভারতের আকাশে জ্বলুক শত সহস্র বছর, যতদিন আছে এই সৌরমণ্ডল, যতদিন আছে ভালোবাসা, যতদিন জীবন, আসুক ফিরে বারবার 25শে বৈশাখ 22শে শ্রাবণ। ধন্যবাদ ডক্টর রায়। প্রিয় দর্শক বন্ধু, আপনারা জানেন ডক্টর রাহুল রায়, উনি একজন বস্টন ইউনিভার্সিটিতে পড়ান। তিনি একজন সুসাহিত্যিকও। তো না, ওনার অনেকগুলো কবিতার বই, অনেকগুলো গল্পের বইও আমরা বের হয়েছে। তো আমরা পরবর্তী অনুষ্ঠানে দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ ডক্টর রায়। নিশ্চয়ই ফিরে আসছি আমি আবার প্রেমের ব্যাপারে। আমার রবীন্দ্রনাথকে কি মনে হয়, মাঝে মাঝে মনে হয় আমি কেন সেই সময় জন্মাইনি, আমি কেন তাকে ছুঁতে পাইনি। অবশ্য ছুঁই আমরা অন্যভাবে। কখনো কখনো মনে হয় আমার মাথা নত করে দাও হে তোমার চরণ তুলার তলে। আবার কখনো মনে হয় আমি নিশিদিনও হেথায় বসে আছি, তুমি অবসর মতো আসিও। আমি একটি প্রেমের গানে 2 লাইন গাইছি। যে মানে না মানা, ও যে মানে না মানা, আঁখে ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা। যত বলে নাই রাতে মলিন হয়েছে বাতে, মুখ পানে চেয়ে বলে না না না, ও যে মানে না মানা। এ কথা কি আমরা বলতে পারি? এ তো বলে দিয়েছেন উনি। ধন্যবাদ স্বপ্ন রায়। আমরা অনুষ্ঠানের অনেকটা শেষ পর্যায়ে এসে গেছি। তো শেষ পর্যায়ে আসতে গিয়ে রবীন্দ্রনাথের যে বিশ্বভারতী, যে একটা বিশ্ববিখ্যাত এটা শিক্ষা প্রতিষ্ঠান করছেন, ওটা সম্পর্কে যদি আমাদের একটু বলেন ডক্টর রায়। বিশ্বভারতী সম্বন্ধে বলতে গেলে সবচেয়ে বড় কথা যে রবীন্দ্রনাথ কি দূরদর্শী ছিলেন। আমি আরেকটু বলি, ওখানে শুধু কি কবিতার গান শেখানো হয়, সাহিত্য না না, এটা পুরোপুরি বিশ্ববিদ্যালয়। এখানে বিজ্ঞান শেখানো হয়, টেকনোলজি শেখানো হয়, প্রযুক্তি শেখানো হয়, গান বাজনা ভাস্কর্য নাটক, মানে অন্য যে কোনো ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়ে যা যা শেখানো হয় বিশ্বভারতী কারিকুলামে তাই আছে। হ্যাঁ, এখন যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ তখন খুবই অল্প টাকা, কিছুই পুঁজি নেই, তা সেই নিয়ে উনি নিজের ভাবাদর্শকে বাঁচিয়ে রাখতে গেলে ওনার মাথায় পরিষ্কার ছিল যে শিক্ষার প্রণালীটা কিরকম হওয়া উচিত। সেই প্রণালীটাকে প্রয়োগ করার জন্য উনি বিশ্বভারতী খুললেন, প্রতিষ্ঠা করলেন। এটি মস্ত বড় জিনিস। এখন যে শান্তিনিকেতন বিশ্বভারতী, কোনটা? বিশ্বভারতী ইউনিভার্সিটির নাম বিশ্বভারতী, জায়গাটার নাম শান্তিনিকেতন।
ওই শান্তিনিকেতন নিয়ে কিছু আমাদের একটা গান শোনাবেন? নিশ্চয়ই, সেটা একটা ছোট্ট একটা গল্প বলে নিয়ে আমরা গানটা করব। গল্পটা হচ্ছে যে রবীন্দ্রনাথ তখন শেষ বয়সে, উনি মারা যাওয়ার ঠিক আগে অ্যাকচুয়ালি সেটা ওনার কলকাতা নিয়ে আসা হচ্ছে সার্জারির জন্য। বলেছে। ওনার আদৌ যাওয়ার ইচ্ছে ছিল না আর কি কলকাতার শান্তিনিকেতন ছেড়ে। তো ওনাকে যখন গাড়িতে তোলা হচ্ছে তখন বিশ্বভারতীর বা শান্তিনিকেতনের যত ছাত্রছাত্রী স্বতঃস্ফূর্তভাবে গানটি গেয়ে উঠেছিল, আমাদের শান্তিনিকেতন মোদের সব হতে আপন আমাদের শান্তিনিকেতন। আমার যে ছোট আমার বাড়িতে যে গানের স্কুল, আমার ছেলেমেয়েরা কোনো অনুষ্ঠান হলেই শেষে বলে আমরা আমরা আমাদের শান্তিনিকেতন গাইব না, সুতরাং ওটা আমাদের স্বরলিপির অ্যান্থাম হয়ে গেছে। আমাদের শান্তিনিকেতন আয়, আমাদের শান্তিনিকেতন সে যে সবতে আপন আমাদের, সবতে আপন আমাদের শান্তিনিকেতন আয়, আমাদের শান্তিনিকেতন সে যে সবতে আপন। আজকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দর্শকবৃন্দ যারা আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের শান্তিনিকেতন যে সবতে আপন আমাদের, সবতে আপন আমাদের শান্তিনিকেতন।